একাদশ শ্রেণীতে বাংলা মিডিয়ামে সায়েন্সে আল আমিন মিশনে ভর্তি সংক্রান্ত মোট 10টি প্রশ্ন নিয়ে আমি এসেছি। আজকে আমি আপনাদের 10টি প্রশ্ন আলোচনা করব। কারণ রেজাল্ট তো বার হয়েছে। রেজাল্ট বার হওয়ার পর অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলো হয়তো আপনারা জানেন না, বা অনেকের অনেক প্রবলেমে পড়েছো। তো সেই অনুপাতে আমি তোমাদের প্রশ্নগুলোকে কালেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে ফলো করে রাখতে পারো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, যারা রেজাল্ট দেখতে পাওনি তারা কিভাবে রেজাল্ট দেখবে? যারা রেজাল্ট দেখতে পাওনি তারা রেজাল্ট দেখতে পারবে। অ্যাকচুয়ালি দেখো, যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেই এনরোলমেন্ট নাম্বারটি দেখবে তোমরা কারো 56B বা ব্র্যাকেটে BC এরকম করে লেখা আছে। তো এটা এনরোলমেন্ট নাম্বার নয়। দেখবে তোমাদের একটা ফর্ম নম্বর দেওয়া রয়েছে 6 সংখ্যার। সেই ফর্ম নম্বর যখন তুমি এন্ট্রি করবে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। কাজেই যারা যারা ফর্ম নম্বরটি এন্ট্রি করনি তোমরা ফর্ম নম্বরটি এন্ট্রি করে দেখবে, তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে। আবারও বলে রাখি, যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করেছো, আগে থেকে ফর্ম ফিল আপ করনি, মানে পরীক্ষার দিনই ফর্ম ফিল আপ করে তোমরা পরীক্ষা দিয়েছো, তারা তোমাদের শেষে প্রথমে দেখো 14 নম্বর দিয়ে, সম্ভবত 14 দিয়ে শুরু হবে, সেই যে নাম্বারটি রয়েছে 6 সংখ্যার, সেটা তোমরা এন্ট্রি করে তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার যেটা আছে তার জায়গাতে। 2 নম্বর প্রশ্ন, কত পেয়েছো কী করে দেখবে? কত পেয়েছো কী করে দেখবে এটা দেখা যায় না। যদি তুমি ভর্তি হও বা তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তুমি কত পেয়েছো এটা জানতে গেলে যে অফিস রয়েছে খলতপুরের মেন ব্রাঞ্চ, সেখানে গিয়ে তোমাকে জানতে হবে কত পেয়েছো। এই ব্যাপারটা আপাতত ওয়েবসাইটে আপলোড করা থাকে না। এই ব্যাপারে তোমাকে জানতে হলে মেন ব্রাঞ্চ খলতপুর, সেখানে গিয়ে অফিসে গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, রেজাল্ট পেন্ডিং হলে কি করবে? অ্যাকচুয়ালি দেখো, রেজাল্ট যাদের পেন্ডিং হয়েছে, অনেকে আমাকে বলেছে রেজাল্ট পেন্ডিং দেখাচ্ছে। রেজাল্ট পেন্ডিংয়ের অনেকগুলো কারণ রয়েছে। তো কী কী কারণ আছে চলো একটু শুনি। প্রথম কারণ হচ্ছে, তোমাদের ডকুমেন্টসে কোনো রকম সমস্যা থাকলে রেজাল্ট পেন্ডিং দেখাবে। 1। 2 নম্বর, যদি তোমরা এক্সাম হলে কোনো রকম অসৎ আচরণ করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটি পেন্ডিং দেখাবে। যদি তোমরা কোনো রকম ইনস্ট্রুমেন্ট বা জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট কারোর সাথে ধার করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পেন্ডিং দেখাবে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডে উল্লেখিত যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো যদি তোমরা না মেনে চলো, সেক্ষেত্রে পেন্ডিং দেখাবে। আবার যদি কেউ ইনভিজিলেটরের সাথে কোনো অসদাচরণ করো বা খারাপ আচরণ করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পেন্ডিং দেখাতে পারে। আবার কারো যদি ডকুমেন্টস ঠিকঠাক না থাকে তাহলে পেন্ডিং দেখাতে পারে। আবার যদি তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার বা নাম বা সই ঠিকঠাক না করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পেন্ডিং দেখাতে পারে। বা প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড বা আইডেন্টিটি কার্ড শো না করলে, সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট পেন্ডিং দেখাবে। তাহলে মোটামুটি আমি 5-6টা কারণ জানালাম তোমাদের রেজাল্ট পেন্ডিংয়ের। তবে প্রশ্ন হলো, এই পেন্ডিং রেজাল্ট হলে কি করবে? অনেকে কোয়ালিফাই করেছে বাট রেজাল্ট পেন্ডিং দেখাচ্ছে, এই ক্ষেত্রে তোমাদেরকে সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব মেইন ব্রাঞ্চ খলতপুরে যোগাযোগ করতে হবে। মেইন ব্রাঞ্চের খলতপুরে তোমরা যোগাযোগ করবে, তবে তোমরা তোমাদের রেজাল্টটি জানতে পারবে। যদি তোমরা যোগাযোগ না করো, পাস করলেও তোমাদের কাউন্সিলিংয়ে নাম আসবে না, তোমরা কাউন্সিলিং করতে পারবে না, মানে তোমরা ভর্তি হতে পারবে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা কন্ট্যাক্ট করো মেইন ব্রাঞ্চে। পরবর্তী প্রশ্ন, যারা ফেল করেছে তাদের ভর্তির কোনো উপায় আছে কি না? যারা ফেল করেছে তাদের ভর্তির কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দেয় তার বেশি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অনেক ক্ষেত্রেই প্রায় 38,000 এবার পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে প্রায় 8,000 জনকে, মোটামুটি 5,000 জন, 5 থেকে 6,000 জনকে পাস করিয়েছে। এর ভিতরে অনেকে ভর্তি হয়নি, অনেকে ভর্তি হতে পারেনি, বা যাই হোক নানা কারণে অনেককে বাদ দেওয়া হয়। তো যারা পাস করে তাদেরকেই অনেকে ভর্তি নেওয়া হয় না, অনেকে ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে ভর্তির কোনো সুযোগ 99.9% বা 100% নেই বললেই চলে। যারা ফেল করেছে তাদের ভর্তির কোনো উপায় নেই। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, কিভাবে রেজাল্ট চেক করব? দেখো, রেজাল্ট চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রয়োজনীয় এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করে তোমরা রেজাল্ট এন্ট্রি করতে পারবে। আল আমিন মিশন .org থেকে তোমরা তোমাদের রেজাল্টটি জানতে পারবে। 7 নম্বর প্রশ্ন, ছেলেদের ক্যাম্পাস কোথায় কোথায় আছে? ছেলেদের ক্যাম্পাস কোথায় কোথায় আছে এই ব্যাপারে একটা লম্বা ভিডিও বানিয়েছি। ক্লাস 11 বাংলা মিডিয়াম সায়েন্সে আল আমিন মিশনে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সেগুলো অলরেডি আপলোড করা আছে। হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা তোমরা দেখে নিতে পারো।
9 নম্বর প্রশ্ন, মেয়েদের ক্যাম্পাস কোথায় আছে? মেয়েদের ক্যাম্পাস কোথায় আছে এ ব্যাপারেও ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো মেয়েদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে। পরবর্তী প্রশ্ন, যারা পাস করেছে তারা এখন কি করবে? যারা এখন পাস করেছে তারা সরাসরি কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে। দেখবে তোমাদের যে রেজাল্ট তোমরা দিয়েছো, দেখিয়েছে অনলাইনে, সেই অনলাইনের রেজাল্টের ঠিক পাশেই তোমার কাউন্সিলিং, যে কাউন্সিলিং মিটিং কাউন্সিলিংয়ের ব্যাপার আছে সেটা দেওয়া আছে। কাউন্সিলিংয়ে তুমি অংশগ্রহণ করবে। কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার পর তোমাকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। একটি ফর্ম ফিল আপ করবে, তোমার চুজ অনুসারে ব্রাঞ্চগুলোকে বেছে নেবে এবং ফিজ অনুসারে তোমরা তোমাদের ব্রাঞ্চগুলোকে সিলেক্ট করতে পারবে। এবং 10 নম্বর প্রশ্ন, সেটা হলো খলতপুর ব্রাঞ্চ নিতে চাই তবে কি করা যাবে? খলতপুর ব্রাঞ্চ যদি নিতে চাও সেক্ষেত্রে তাহলে তোমাকে পাস তো করতেই হবে। পাস তো করেছো, পাস করার পর কাউন্সিলিংয়ে তুমি খলতপুরকে প্রথমে বাছবে, তারপর যে ব্রাঞ্চটি তোমার প্রিয় পছন্দ সেকেন্ডকে বাছবে। এভাবে তোমরা মোট 4 থেকে 6টি চয়েস পাবে। সেই চয়েস দেখে দেখে তোমরা তোমাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবে খলতপুরের যে ফিজ ক্যাটাগরি আছে সেটা নিয়ে। তো বলার শেষে বলি যে নাম্বারগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, একটু মানিয়ে নিতে হবে। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে বাকিদের মাঝে, যাতে এই তথ্যগুলো ছড়িয়ে যেতে পারে। আর আমার এই সুন্দর বাগানে বসে আমি ভিডিও করছি, এটা আমার ভীষণই একটা সুন্দর জায়গা। এখানে আমি এই গাছগুলোকে খুবই যত্ন করে মানুষ করেছি। অনেকগুলো, প্রায় 14টা কালার আছে আমার বাগানের, বগনভেলিয়া বা বাগানে বিলাস যেটা বলছে। তো যাই হোক, এইটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। আপনারা সকলে ভালো থাকবেন। আজকে 27 রাত্রি, আপনাদের সকলকে শবে কদরের রাত্রি হিসেবে আপনাদের অনেকেই স্বাগত সরি আপনাদের শুভেচ্ছা থাকলো। আপনারা নামাজ পড়বেন, রাত জাগবেন এবং মাহে রমজান আপনাদের অনেক ভালো কাটুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।